দিনের মধ্যে নৌকা ধানের শীষ দুই সাপের এক না, বিষ। এগুলো আপনারা বানানো জিনিস বলেছেন। বাবুল ভাইয়ার আমরা একসাথে জেলখানায় ছিলাম, এখন সব ভুলে গেছি আর কি। ভারতের বয়ানটা যে বিএনপি নিয়ে আসছে এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক। এই ভারতের কথা কি রাজাকারের কইছে? বয়ান আপনারা এনসিপি গেল কই জামাত এগুলোর বিরুদ্ধে মিছিল করেন, কেন করেন ভাই? আমরা একসাথেই তো ছিলাম। 5 তারিখে আপনি পতন যদি হয়েছে। বাবুল ভাই ফেসবুকের আগস্টের ভাষাটাকে নিয়ে ভাই এই বক্তৃতার অডিও ভিডিও আছে না, না, আমি আপনি বলি আমার যে- সাথে এটা চ্যালেঞ্জ করেন না। আমি যদি নৌকা ধানের শীষ দুই সাপের এক বিষ। এটা আপনাদের কে দিয়েছে? আপনাদের তৈরি করা স্লোগান। আপনি বললেন আজকে আপনারা স্লোগানের এখন কথা, সারা দেশে আমার গলা বসা। আপনারা এখনো 1 সারা ঘন্টা স্লোগান দেশে দিছি। আগামী বাংলাদেশে অ্যাটলিস্ট আমরা কাউকে ফ্যাসিবাদ হইতে দিব না। স্বৈরাচার বাংলাদেশে হাসিনার মতো স্বৈরাচার হাসিনাকেও যদি এখন বসাই দেন তিনি আর হইতে পারবেন না, হবেন না। বিএনপি এই বিপ্লব উত্তর নিজেদের হাতে কত লোক নিহত হয়েছে বলুন? শত শত মানুষ নিহত হয়ে গেছে। তাহলে যেই দল তার নিজের কর্মীকে করতে পারে না, নিরাপত্তা দিতে দেবে, সে মানুষকে কিভাবে দেবে? মানে দুর্নীতি চাঁদাবাজি করলে তাকে বহিষ্কার করে দেবেন আর বলবেন আমরা বড় দল এই জন্য এগুলো হচ্ছে না, এটা হয় না। আপনি হত্যা, রাহাজানি, খুন খারাপি, ফেসিবাদী আচরণ। বাংলাদেশের মানুষ ধর্মীয় উন্মাদনার ভিত্তিতে কখনো ভোট দেয় না, এটা ইন্ডিয়া না। রাজনীতি ধর্মীয় ইসের ভিত্তিতে বা ধর্মের ভিত্তিতে রাজনীতি এটা হওয়া উচিত না। কত জামাতের চাঁদাবাজি আর দখলের খবর, শত শত। প্রথম আলো সহ সমস্ত পত্রিকায় নাটোরের চাঁদা না দেয় 10 দোকানে তালা, জামাত নেতা সহ গ্রেপ্তার 4। কয়জনরে বহিষ্কার করছে? সমস্ত লোক জান্নাতি, কেউ চাঁদাবাজি করে না। সব মাসে গুখায়, বিএনপির একার দোষ। আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। আমার সঙ্গে আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এছাড়াও আছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুতেই শহীদুল ইসলাম বাবুল ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম লিখছি, আমরা নির্বাচন নিয়ে আলোচনা শুরু করতে চাই। সর্বশেষ আপডেট হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনের চিঠি দেওয়া হয়েছে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য। নির্বাচনের সড়কে হাঁটা শুরু করেছে দেশ। এই মুহূর্তে আসলে দলগুলো কতটা প্রস্তুত? কারণ আমরা আজ এই মাননীয় প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র উপস্থাপন এবং জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের বক্তব্য জানতে পেরেছি। তার মধ্যে বিএনপির বাইরে অন্য যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন তারা খুব বেশি সন্তুষ্ট এটা মনে হয়নি, না আমি তো অপ্রস্তুত মনে না 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 আমি তো এনসিপির যে নাহিদ তার বক্তব্য শুনলাম ঘোষণাপত্র এবং নির্বাচন এটা নিয়ে, আজকে তো পজিটিভ বললো যে তেমন কোনো অসন্তোষ বা এরকম কোনো সে কোনো কিছু ব্যক্ত করে নাই, এবং পজিটিভলি সে বললো। এবং জুলাই চার্টার নিয়ে যেটা 47 সেখানে অন্তর্ভুক্ত হইলে ভালো হইতো এরকম একটা বলছে, বা পরবর্তীতে এটা কিভাবে আইনি ভিত্তি দেওয়া যায় সেই বিষয়ে যাতে সবাই আন্তরিক এবং যত্নবান হয় সেই বিষয়ে বলছে। নেগেটিভ করে কিছু বলে নাই। জামাত ওইভাবে নেগেটিভ আব্দুল্লাহ তাহেরের বক্তব্য যেটা আমি শুনলাম নেতিবাচক ওইভাবে কিছু বলে নাই, তারা মাঝামাঝি একরকম হতাশা কি কি বিষয় যেন বলেছে। আর নির্বাচনের ট্রেনে যে দেশ উঠছে এই নিউজটার পরে আমি মনে করি যে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি আসছে, স্বস্তি এবং সকল শ্রেণী পেশার মানুষ নির্বাচন নিয়ে সবাই একটা অনিশ্চয়তার কথা বলতো বা অনিশ্চিত একটা কথা বলতো, সংকট। যদিও সংকট যে একেবারে কেটে গেছে তা না, কারণ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হবে, এখনো হবে। যে একেবারে নিশ্চিত যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব বা হতে পারবে এইটাও বলা যায় না। আর এটাও ঠিক নির্বাচন তো অংশীজনের মধ্যে, প্রথমত আওয়ামী লীগ নাই বাংলাদেশে। যদি বিএনপি আর আওয়ামী লীগ নির্বাচন করে তাহলে কে করলো না করলো খুব একটা কিছু এসে যায় নাই বা ওই বাস্তবতা। কিন্তু যেহেতু আওয়ামী লীগ নাই, এখন জামাত ইসলাম আছে বা এনসিপি আছে, অন্য অনেক রাজনৈতিক দল আছে, এর মধ্যে যদি দুইটা একটা দল বলে যে আমরা নির্বাচন করব না, তাহলে তো নির্বাচন একটা প্রশ্নবোধক হয়ে যাবে। হলেও হ্যাঁ এমনিতেই ধরেন এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দোলন আছে, অন্যান্য দল আছে, কিভাবে তারা ভোট করবে, হ্যাঁ অন্যান্য রাজনৈতিক দল আছে। তো আমরা যেটা মনে করছি নির্বাচনটা খুব প্রয়োজন ছিল বাংলাদেশে। এবং এই যে গতকালকের যে বক্তব্য এবং ইলেকশন কমিশনের তৎপর এর মধ্যে দিয়ে সংকট কিছুটা কেটেছে এবং দিন যত যাবে বিষয়ের অগ্রগতি আমরা ততটাই বুঝতে পারবো। এবং এটাকে আমি ইতিবাচকভাবে দেখছি, খুবই ইতিবাচকভাবে দেখছি। এই নির্বাচন আরও 6 মাস আগে হলে আরও আমাদের দেশের জন্য ভালো হইতো, এটা সত্য কথা। বাবুল ভাই, আরেকটি বিষয় যেটা আপনি ঘোষণাপত্রের কথা বললেন, যে ঘোষণাপত্রে অনেকেই অভিযোগ করেছেন যে অনেকটা
বিএনপির অভিপ্রায় এখানে প্রতিফলিত হয়েছে বা দলগতভাবে যে ধরনের সিদ্ধান্ত সংশোধনী যার অনেক কিছুই এখানে স্থান পেয়েছে, আপনার কি মনে হয় যে? না না, শুধু বিএনপির হবে কেন, এটা এনসিপি, যেটা সবচাইতে ঘোষণাপত্রের মূল্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা দিক, যে জুলাই সনদ, বা জুলাই কি বলে, 1 জুলাই সনদ, 1 জুলাই ঘোষণা। হ্যাঁ, জুলাই ঘোষণা, ওইটা সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল, যে তাদের আইনি ভিত্তি দেওয়া, হ্যাঁ, এবং সেটাকে ওন করা, সংবিধানে সেটাকে তুলে দেওয়া, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। এবং শহীদদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা, আহত যারা রয়েছে তাদের দায়িত্ব রাষ্ট্র নিবে, সেই যে বিষয়গুলো এইটা, এবং এদেরকে যে আইনি সুরক্ষা দেওয়া হবে এই আন্দোলনের সাথে যারা ছিল, সেই বিষয়টা তো আসছে মোটামুটি, তো চলেই আসছে, যেটা আমরা চেয়েছিলাম, বা এই বিপ্লব পরবর্তী যারাই সকলেই তো এটাই চেয়েছিল। আমার ধারণা খুব একটা বেশি ব্যত্যয় পার্থক্য আছে আমার মনে হয়নি। বলবেন আরেকটি বিষয়, যে এই যে আইনি ভিত্তির কথা বললেন, যেটি নির্বাচিত সরকার, যেটি মাননীয় প্রধান উপদেষ্টা তার জুলাই ঘোষণাপত্রে উপস্থাপন করেছেন, যে পরবর্তী যে নির্বাচিত সরকার আছে তারা এটি সংবিধানে সংযোজন করবেন, এরকম ভাবে তিনি উল্লেখ করেছেন, নির্বাচিত সরকারের উপর দায়িত্বটি দিয়েছেন। কিন্তু বিশেষ করে এনসিপি এবং জামায়াত ইসলামী সহ অন্যান্য দল, তাদের একটি দাবি ছিল যে এটির বাস্তবায়ন করা, অর্থাৎ পরবর্তী সরকারের কাছে রেখে না দিয়ে এই সরকারের কাছে এই সরকারই করা। এই বিষয়টা আমি বলি, তাদের একটু না, এটা কি কারণে বলছে আমি জানি না। এটা তো নিয়ম, যেটা সাংবিধানিক যে বিষয়টা, সংসদই তো এটা রেটিফাই করবে বা জাস্টিফাই করবে। কে করবে? এতগুলো রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একসাথে এতদিন একসাথে এত আন্তরিক পরিবেশে এত এনগেজড হয়ে এত ইনক্লুসিভলি আলোচনা কোনোদিন করেনি, এবং এটা একটা চার্টার হয়ে যাচ্ছে। আমি মনে করি এটা সব কিছুর চাইতে বড়। এই যে আলোচনা এবং সিদ্ধান্ত, এটা আইনের চাইতে অ্যাবাভ ল, শুধুমাত্র অ্যাবাভ ল না, সব কিছুর চাইতে ইথিক্যাল জায়গায়। এইখান থেকে কেউ সরার সুযোগ হইলে সে জাতির কাছে তাকে প্রশ্নবিদ্ধ হতে হবে এবং জবাব দিতে হবে, আমি মনে করি। এখন আপনি যেটা বলছেন, এটা আপনি তৈরি করে দেবেন, এখনই তৈরি করে দেবেন। সংসদ যদি পরবর্তী সংসদ ছেড়ে ছুড়ে ফেলে দেয়, আপনি কি করবেন? আপনাকে তো আলটিমেটলি আস্থা তো সংসদের উপর রাখতে হবে। সংসদ মানে তো শুধু 300 জন এমপি না, সংসদ মানে তো গোটা জাতির মতামতের প্রতিফলন। হ্যাঁ, তো তাদের হাতেই তো সাংবিধানিকভাবে এখন এটা হবার কথা, যেটা হবার কথা সেটাই। এবং কেউ এটাকে মানে এটা নিয়ে যে হবে না এই প্রশ্ন কেউ তুলবারও সুযোগ আছে আমি মনে করছি না। বলবে আমি আপনার কাছে আবার আসবো, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা জুলাই ঘোষণাপত্র নিয়েই বলি, আপনাদের কিছু জায়গায় প্রশ্ন আছে, অনেক কথা আছে, বা যেটি চেয়েছিলেন সেটি হয়নি, কিছুটা হতাশও আপনার দল, এটা কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এসএটিভির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার শ্রদ্ধেয় প্রিয় সহ আলোচক বৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই বিপ্লবে যারা জীবন দিয়েছে, আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং জুলাই যোদ্ধা যাদের মাধ্যমে আমাদের এই নতুন বাংলাদেশ এবং আজকে এখানে আমাদের বসে আলোচনা, যত ঘোষণাপত্র যাই বলি না কেন, সব কিছুরই অভ্যুদয় কিন্তু এই বিপ্লবের মাধ্যমে হয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। প্রথম কথা হচ্ছে, একটা শিশু জন্মগ্রহণ করবার পরে তার নাম ধরেই কিন্তু তাকে ডাকবার জন্যে কিন্তু বাবা মা তার একটা নাম চয়েস করে। আজকের যেই সরকার, এই সরকারের নাম কিন্তু সংবিধানে নেই, অর্থাৎ বিপ্লব পরবর্তী এই ইউনূস সরকারের জন্ম, এবং এটাকে অন্তর্বর্তীকালীন সরকার নাম দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নামে কিছু আমাদের কনস্টিটিউশনে নাই। তার মানে হচ্ছে পিপল উইলস, অর্থাৎ জনগণের অভিপ্রায়ের একটি সরকার আমরা এখন পেয়েছি, যেটি নির্বাচিত না, কিন্তু নির্বাচনের থেকেও বেশি। অর্থাৎ নির্বাচনে কিন্তু পক্ষ বিপক্ষ থাকে, কিন্তু ইউনূস সরকারে মনে হয় বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রম, যে আওয়ামী লীগ ফ্যাসিবাদীরা ব্যতীত সবাই তাকে সমর্থন জানিয়েছে। সুতরাং ইটস মোর পাওয়ারফুল। সেই জায়গায় এসে আমরা বলবো যে এই যে ঘোষণাপত্র গতকালকে যেটি হয়েছে, এটি দীর্ঘদিনের পরে মানুষের প্রত্যাশা ছিল, অবশ্যই এটাকে আমরা ওয়েলকাম জানাই। কিন্তু সম্ভবত এটা কিছুটা রোবোটিক ঘোষণাপত্র মনে হয়েছে, কিছুটা এখানে যেই বিরাট একটা আবেগ অনুভূতি, এখানে যে আমাদের এই শহীদদের যে স্যাক্রিফাইস, আমাদের আহত যোদ্ধাদের যে জীবন স্যাক্রিফাইস, লাইফ স্যাক্রিফাইস, এগুলো সম্ভবত এখানে খুব বেশি প্রতিফলিত হয় নাই। এখানে আমরা মনে হচ্ছে যে হঠাৎ করেই আমাদের এই ২৪ আমাদের কাছে এসে গেছে, না। আমাদের এখানে ৪৭ থেকে শুরু করে যে অধ্যায়গুলো আমরা পার করেছি, আমরা ৭৫কে এখানে
যে ইতিহাস সংগঠিত হয়েছে, এখানে অভ্যুত্থানগুলো হয়েছে, সেগুলোকে এখানে কিন্তু অ্যাকোমোডেট করার দরকার ছিল। এবং বাংলাদেশের যে যতগুলো ইনসিডেন্টের কথা আপনি যদি বলেন, আমরা কিন্তু 24 একদিনে পাইনি। আমরা এখানে 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 24 কিন্তু আমরা এই পথে পেয়েছি। সুতরাং সেগুলোকে অ্যাড্রেস করা হয়নি, শাপলা চত্বরকে অ্যাড্রেস করা হয়নি। এই যে অনেকগুলো বিষয়কে অ্যাড্রেস না করার কারণে মানুষের যে দীর্ঘদিনের ক্ষোভের একটি বহিঃপ্রকাশ কিন্তু এই বৈষম্যের বিরোধী আন্দোলনের মাধ্যমে এখানে সংগঠিত হয়েছে। আমরা মনে করি যে জনগণের যে অভিপ্রায়ের জায়গাটি, পিপল উইলসের যে জায়গাটি, সেটি এখানে আরও বেশি স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ঘোষণাগুলো দীর্ঘদিন থেকে সবার মুখ থেকে আসছে, নো ডাউট, কিন্তু এটাকে একটা ফ্রেমের মধ্যে আপনি যদি লিগ্যাল ফ্রেম ওয়ার্কের মধ্যে যদি না আনেন, তাহলে এটাকে আপনি কি বলবেন? মানে এটা তাহলে এই সমস্ত ঘোষণা ইন্টারনেটেও কিন্তু পাওয়া যায়, তাহলে আপনাকে এটাকে এই ঘোষণাপত্রটাকে আপনি যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে সেগুলোকেও কিন্তু এখানে ওন করা হয়নি। অর্থাৎ আমরা আজকে ঘোষণা দিলাম, এটার মূল আইনি ভিত্তিটা হবে কিন্তু সেই জুলাই সনদের মধ্য দিয়ে, সেটাও কিন্তু সেখানে আমরা দেখতে পাইনি। এরপরে আমরা যেটা বলবো সেটি হচ্ছে যে এখানে আজকের যে নির্বাচন, অর্থাৎ বাবুল ভাই একটু আগে যেটা বলছেন যে নির্বাচন দেখে সবাই খুব খুশি হচ্ছে, নির্বাচন কার কাছে চাওয়া হচ্ছে? যে সরকারের কাছে? এই সরকার কি নির্বাচন দেওয়ার সরকার? আমরা তো আরো 4 বছর অপেক্ষা করার কথা ছিল। তার মানে হচ্ছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটা, সেটাকে যেই তাদের যে পাওয়ার, তাদের যে সাবরিয়েন্টি, তাদের যে ইমোশন, তাদের যে জনগণের অভিপ্রায়ের যেই জায়গাটি এখানে তৈরি হয়েছে, আমরা বিগত দিনে কিন্তু এখানে ফ্যাসিবাদী কার্যক্রম যেগুলো হয়েছে সেগুলো কিন্তু এই সাংবিধানিক দোহাই দিয়ে কিন্তু এখানে হয়েছে, এবং ইন দ্য নেম অফ লয়ে হয়েছে। কিন্তু যে আসে সে কিন্তু আইনের খুব সুন্দর ধারা নিয়ে আসে। সুতরাং আমরা বলবো যে মুজিববাদী যে আমাদের সংবিধান, যেটা এই দেশে আসলে রচিত হয়নি, সেই সংবিধানের যেই বাদ দিয়ে যে নতুন সংবিধান, যে নতুন বন্দোবস্তের প্রজন্ম যে আওয়াজটি তুলেছে, অবশ্যই সেটাকে আপনাকে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমাদের ইতিহাসের ধারাবাহিকতা ধরে আপনাকে নিয়ে আসতে হবে। সাথে সাথে আমরা বলবো যেখানে শহীদদের যে জায়গাটি, সেই জায়গাটিকে কিন্তু আজকে দেখেন ইউনূস সরকার 3টি কথা বলেছে। এনসিপি বলেছে এর মধ্যে যে সংখ্যা নিয়ে তাদের জি অবশ্যই। দেখেন জামাত ইসলামের মতো একটা সংগঠন, আমরা এটা আল্লাহ শুকরিয়া আদায় করি সবার সহযোগিতায়, আমরা কিন্তু প্রত্যেক শহীদ পরিবারের দলমত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ সবার পরিবারে যেমনি 2 লক্ষ টাকা আহতদের জন্য তার থেকেও বেশি করে আমরা পাশে দাঁড়িয়েছি। আবার আমরা 12 খণ্ডে শহীদদের আমরা কিন্তু ইতিমধ্যে 3টা ভাষায় আমরা কিন্তু তাদের বলিয়াম রচনা করে ফেলেছে, যেটা আপনারা গত তারিখে দেখেছেন, আমরা উদ্বোধন করেছি প্রেস ক্লাব। সুতরাং সরকার কেন সেটি পারল না? আজকে শহীদের সংখ্যা নিয়ে এখনো কিন্তু প্রশ্ন হচ্ছে, আহতরা রাস্তায় মিছিল করছে। সুতরাং আমরা মনে করি যে এই যে আবেগের জায়গা, আমরা এটাও বিশ্বাস করি উইদাউট ইমোশন ইউ ক্যান সাস্টেন, আর অনলি ইমোশন ইউ ক্যান সাস্টেন। আবেগ দিয়েও হয় না আর আবেগ ছাড়াও হয় না। এই যে দুটির একটি সমন্বয়ের জায়গাটি, লিগ্যাল ফ্রেমওয়ার্কের জায়গাটি, সেটা সম্ভবত সরকার তৈরি করতে পারে না। এবং সাথে আমি একটি কথা বলে শেষ করতে চাই, শুধু একটি কথা, সেটি হচ্ছে নির্বাচনকে তিনি যেভাবে বলেছেন যেটা শিশুদেরকে নিয়ে যাবেন আনন্দঘন পরিবেশ, এখানে সেই পরিবেশ এখন নাই। গোটা বাংলাদেশে এখন মানুষ এখনো নির্যাতিত, মানুষ এখনো চাঁদার কবলে, মানুষ এখনো জুলুম নির্যাতনের কবলে, মানুষ এখনো হয়রানির শিকার, এবং ফ্যাসিবাদীরা একটা জেলাকে আপনি অনেকটাই আক্রান্ত করে রেখেছে, আবদ্ধ করে রেখেছে। গোটা দেশের ফ্যাসিবাদীরা সেখানে অবস্থান গ্রহণ করেছে। সুতরাং ফ্যাসিবাদ যখন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আছে, সেখানে আপনি শুধুমাত্র কাগজে উচ্ছ্বাস দিয়ে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া আমাদের যে ভোটাধিকারের হরণের জায়গাটি হয়েছে, আমরা আসলে সেটি পাবো। জি রেজাল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। তাহসিন রিয়াজ, আপনি শুনছিলেন এনসিপি ও বেশ কিছু আপত্তি আছে জুলাই ঘোষণাপত্র, আমরা সেটি নিয়ে আলোচনা করার পরেই নির্বাচনের দিকে যেতে চাই। আলোচনায় যেটি নির্বাচিত সরকার করবে, আপনাদের একটি আজকে আক্তার হোসেন যেটি বলেছেন যে আপনারা একটা লিগ্যাল ফ্রেম আগেই চাচ্ছিলেন, সেটি অর্থাৎ নতুন সংবিধান, নাহলে গণপরিষদ, গণভোট, এই টাইপের কিছু আর কি, কিন্তু সেটি আপনাদের প্রতিফলন হয়নি। সব মিলিয়ে এনসিপি কি মনে করে যে জুলাই ঘোষণাপত্রে যে ভাবাবেগ ছিল, জন আকাঙ্ক্ষা ছিল, তার আসলে কতটা প্রতিফলন? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে বিজ্ঞ আলোচক যারা আছেন এবং উপস্থাপক যিনি আছেন এবং যারা দেখছেন। দেখুন, একটি বিষয় আমরা আসলে প্রথমত তো আপনি আজকে নিশ্চয়ই আমাদের
অফিসিয়াল যে বিবৃতি বা প্রেস ব্রিফিং সেটা আপনি দেখেছেন। আমরা সেখানে একটা ব্যাপার খুব স্পষ্টভাবে বলেছি, এরকম একটি অভ্যুত্থানের পর আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা যতগুলো রেভুলেশন দেখেছি ঐতিহাসিকভাবে, এটাই প্র্যাকটিস যে আপনি এটাকে রিকগনাইজ করবেন এবং সেটা ঘোষণাপত্রের মধ্য দিয়ে হতে হবে। আরেকটি খুবই চমৎকার ব্যাপার এই ঘোষণাপত্রের মাধ্যমে উঠে এসেছে, যে কারণে আমরা স্বাগত জানিয়েছি, সেটা হচ্ছে যে এটাকে চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কথা হয়েছে। পুরো প্রক্রিয়াকেই আমরা স্বাগত জানিয়েছি। তাহলে আমাদের ডিস্যাটিসফ্যাকশনটা কোথায়? দেখুন, আমাদের মোটা দাগে বেশ কিছু ডিস্যাটিসফ্যাকশন আছে। অনেকেই একটা সময় আমাদেরকে এটা বলার চেষ্টা করেছে যে এটি বোধহয়, আমরা বারবার বলার চেষ্টা করেছি যে এটি শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা এটা বোধহয় এনসিপির অ্যাসেট। দেখেন, আমরা কিন্তু এই গণ্ডিতে আবদ্ধ নেই। আপনি যদি আজকের প্রেস ব্রিফিংটা দেখেন, আমরা এই পুরো ঘোষণাপত্রের যে ফ্রেমওয়ার্ক বা এই পুরো ঘোষণাপত্রের যে ক্রোনোলজি, আপনি যদি ক্রোনোলজির দিকে তাকান, আপনি দেখবেন যে এই পুরো ক্রোনোলজিতে বিভিন্ন জায়গায় বড় বড় গ্যাপ রয়ে গিয়েছে। একটি ঘোষণাপত্র কিন্তু এটি একটা রাষ্ট্রীয় দলিল, কিন্তু মানে ইটস নট আ জোক। আপনি সংসদ ভবনের সামনে দাঁড়ালেন, 20টা রাজনৈতিক দলকে ডাকলেন, আপনার পাশে দাঁড় করালেন এবং আপনি একটি ঘোষণাপত্র পাঠ করে ছেড়ে দিলেন। ইটস নট দ্যাট। আপনি যখন বলছেন আপনি এটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, আপনি যখন বলছেন যে আপনি এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আপনি একটি গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিচ্ছেন, সেই স্বীকৃতির যে ক্রোনোলজি আপনি যখন এটা বর্ণনা করছেন, এই বর্ণনার ক্রোনোলজিতে আপনার যে স্বাধিকার আন্দোলন, আপনার যে বিভিন্ন সময় এই 16 বছরের যে ইতিহাস, 16 বছরের যে ফ্যাসিবাদের জুলুম, এই জুলুম দ্বারা নির্যাতিত যতগুলো সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট, এই ইনসিডেন্টগুলোর বর্ণনা আসার দরকার ছিল। আমরা সেটাকে মিসিং পেয়েছি। আমরা বলেছি 47-এর যে ক্রোনোলজি, 47-এর ক্রোনোলজিকে আপনি অ্যাভয়েড করে আপনি 52ও দেখবেন না, আপনি 69ও দেখবেন না, 71ও দেখবেন না। এটা তো একটা ক্রোনোলজির অংশ। আবার আরেকটা ব্যাপার আমি যদি আপনাকে খেয়াল করি, আমি জানি না, মানে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি যেই স্যাটিসফ্যাকশনটা দেখাচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে এটি কেন যেন একচোখা। আমি বিএনপিকে ঠিক এই জায়গাটাতে মানে সমালোচনা করতে চাই, খুব শক্ত শব্দ দিয়ে সমালোচনা করতে চাই। বিএনপি দীর্ঘদিন ধরে কিন্তু ঘোষণাপত্রের বিরোধিতা করেছে। আপনি লক্ষ্য করেছেন, প্রথম যখন ঘোষণাপত্রের আওয়াজ আমরা তুলেছি তখন বিরোধিতা করেছে। কিন্তু মজার ব্যাপারটা খেয়াল করেন, ঠিক এই ঘোষণাপত্রের সাথে যখন নির্বাচন মিশিয়ে খাওয়ানো হলো, বিএনপি কিন্তু এটা গিলেছে। অথচ খোদ বিএনপির যে 16 বছরের সংগ্রাম, সেই সংগ্রাম এখানে উঠে আসে নাই। খোদ বিএনপির যেই ত্যাগী নেত্রী, যেই নেত্রীর দুর্বসন্ধির কারণে, যেই দুর্বসন্ধি বলছি, তার যে ফোরকাস্টিং এই বাংলাদেশের জন্য, তার যে আপোষ না করা, সেই আপোষ না করার যে সংগ্রাম, এই সংগ্রাম কিন্তু এই ঘোষণাপত্রে উঠে আসে নাই। কিন্তু বিএনপি আনফর্চুনেটলি ফর দি সেক অফ ইলেকশন এই শব্দগুলো উচ্চারণ করে নাই। আমার খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। আমি বাবুল ভাইকে যথেষ্ট শ্রদ্ধা করি। আমরা একসাথে 10 দিনের সফরে ছিলাম এবং আমি মানে সত্যিকার অর্থে আমি যাদের টক শো দেখে খুব ভালো লাগে, আমার কাছে ওয়ান অফ দেম। তো আমার খুব ভালো লাগতো যে আজকে যদি বাবুল ভাই পাশাপাশি এটাও বলতে যে নির্বাচন কিন্তু দরকার বাংলাদেশের জন্য, নিঃসন্দেহাতীতভাবে দরকার। নির্বাচনের বিরোধী বাংলাদেশের সারফেসে, বর্তমান সারফেসে আমার মনে হয় আপনি কোনো দল দেখাইতে পারবেন না। প্রত্যেকটা দলে নির্বাচন চায়। প্রশ্ন হচ্ছে নির্বাচনটা ঠিক কোন প্রসেসে চায়, কতটুকু সংস্কারের পরে চায়, কি ধরনের পরিবেশে চায়। সমস্যাগুলো, ডিবেটগুলো কিন্তু এগুলো কিন্তু যেই আলোচনায় ছিলাম, দেখুন এটা বিএনপির পক্ষ থেকে এই দাবিটা উঠা দরকার ছিল। কেন আজকে এই ঘোষণাপত্রে পিলখানা থাকবে না? যেই পিলখানার মধ্যে দিয়ে বাংলাদেশকে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে, যেই পিলখানার মধ্যে দিয়ে বাংলাদেশের যে সামরিক বাহিনীকে একেবারে একটা মানে জাস্ট হাত পা ছাড়া একটা বাহিনীতে রূপান্তর করা হয়েছে, যেই পিলখানার মধ্যে দিয়ে বাংলাদেশের যে সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্বতে সব থেকে বড় আঘাত এই পিলখানার মধ্যে দিয়ে হয়েছে। এটা আমরা সবাই জানি, এটা প্রকাশ্য দিবালোকের মতো সত্য। পিলখানাকে অ্যাভয়েড করা হয়েছে। আমরা শাপলার ঘটনা জানি, শাপলায় যেই আলেমরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই ফ্যাসিবাদকে কজন মানুষ বাংলাদেশে চিনতো আমাকে বলেন? কজন মানুষ বাংলাদেশকে চিনতো? আমরা আজকে মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে তার চিরতা করি। এই মাদ্রাসার ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়ে কিন্তু এই হাসিনা যে স্বৈরাচার, এই হাসিনা যে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার, সংবিধান এবং নানা রকম জটিলতার মধ্যে তারা যে একটা যে ফ্যাসিবাদী ফ্রেমওয়ার্কের মধ্যে যে তাদেরকে আবদ্ধ করেছে, এগুলো তো তাদের রক্তের বিনিময় এসেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অসংখ্য নেতাকর্মীদেরকে আমরা গুমোতে দেখেছি। জামাত ইসলামীর নেতাকর্মীদের, অসংখ্য নেতাকর্মীদেরকে আমরা রাস্তায় তাদেরকে মানে হত্যা করে তাদের চোখ তুলে ফেলতে দেখেছি। কেন তারা এই কথাগুলো কেন উচ্চারণ করলো না শক্তভাবে? যে এই ঘোষণাপত্রে এই 16 বছরের যে জুলুম নির্যাতন, এই ঘোষণাপত্রে এই 16 বছরের যে স্যাক্রিফাইস, এটা তাদের আশা দরকার ছিল। আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি
শুধুমাত্র এই নির্বাচনটা থাকার ফলে বিএনপি এই ঘোষণাপত্রটাকে খুবই ইজিলি মেনে নিয়েছে। দেখেন আমরা আমাদের কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো আসা উচিত। দ্বিতীয় যে প্রসঙ্গটা আপনি তুলেছেন, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, দেখেন আমরা 3 জোটের রূপরেখার গল্প শুনেছি, আমরা সেই সময় রাজনীতিতে অ্যাক্টিভ ছিলাম না, বাট 3 জোটের রূপরেখা আমাদেরকে বারবার বলেছি আমরা, আমাদেরকে এই কনফিডেন্স দেয় না, সুযোগ ছিল। আপনি যদি রাষ্ট্র যদি সিদ্ধান্ত নিত রাষ্ট্রের এন্ড থেকে, রাষ্ট্র এটাকে সাংবিধান, আমরা তো নতুন সংবিধানের দাবি আজকে থেকে বলি নাই, আজকে থেকে বলি নতুন সংবিধান হলে বিএনপির ভোট কমে যাইতো না। আমি আপনাকে বলি আজকে এই টকশো সাক্ষী থাকলো, বিএনপি যদি নতুন সংবিধানে এগ্রি করতো, বিএনপি যদি এই প্রসেসে হাঁটতো, আমার কাছে মনে হচ্ছিল, আমরা এটা ফিল করি, এই উদারতার কারণে বাংলাদেশের প্রশ্নে এই স্ট্রং পজিশনের কারণে বিএনপির ভোট আরো আকাশচুম্বী হতো, আরো বেশি বাইরে যেত। কিন্তু বিএনপি এই জায়গাটাতেও আমার কাছে মনে হয়েছে যে সংকীর্ণতার পরিচয় দিয়ে তারা উদারতার পরিচয় দিতে পারতো। দেখেন আমরা বারবার একটা জিনিস বলার চেষ্টা করেছি, বাংলাদেশে, আজকের বাংলাদেশে যদি দিকে আপনি তাকান, আজকের বাংলাদেশে দাঁড়ায়া কোনো দল ফ্যাসিবাদকে লেজিটিমেট করছে, এরকম দল তো রাজনীতি করতেছে না, বাংলাদেশে করতেছে না। আমরা কেন জানো নিজেদের মধ্যে একটা জুজুর ভয় তৈরি করেছে। দেখেন আজকে আপনার এই টকশো, আপনি এই ঘোষণাপত্রের আগে, নির্বাচনের ঘোষণার আগে আপনার এই টকশোতে অসংখ্যবার আপনারা বলতে শুনছেন বাংলাদেশের নির্বাচন মনে হচ্ছে না হবে, বাংলাদেশের নির্বাচনের আকাশে মানে ঘন কালো মেঘের যে ঘনঘটা। এখন দেখেন, এখন আমরা কিন্তু বলেছি তখনও, কারণ আমরা তো জানি যে এখানে কোনো ষড়যন্ত্র তত্ত্ব আমরা দেখতেছিলাম না। আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা তো জানি যে আমাদের যে দাবিটা, যে সংস্কারের দাবিটা আমরা চাচ্ছিলাম, এই সংস্কারের দাবিটা ন্যায্য ছিল। এই সংস্কারের দাবি তারেক রহমান চান নাই, এই সংস্কারের দাবি তো জামাত ইসলামী চেয়েছে, তারেক রহমানরা চেয়েছেন। কাজেই আমাদের কাছে কেন যেন মনে হয়েছে যে বারবার আমরা সংস্কার ভার্সেস নির্বাচন এরকমভাবে এই ফ্রেমওয়ার্কটা করার মধ্যে দিয়ে সংস্কারের যে প্রক্রিয়াটা ছিল, এই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করেছি। অথচ দেখেন এত কিছুর পরও বাংলাদেশে যে চমৎকার দৃশ্য আমরা দেখেছি, আপনি নিশ্চিতভাবে আমি আপনাকে বলতে পারি বাংলাদেশে এই দৃশ্য আপনি দেখেন নাই, যেখানে সালাউদ্দিন ভাইদের মতন লোকরা, যেখানে মিয়া গোলাম পারোয়ার মতন লোকরা, যেখানে নূরদের মতন লোকরা, আপনি দেখেন এই যে মিথস্ক্রিয়া, তারুণ্যের সাথে মানে এক্সপেরিয়েন্স পিপলদের যে মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়া আমরা তো দেখেছি এই বাংলাদেশে, আমরা তো এই সাক্ষীটা আমরা হয়েছি। আমাদের সংশয়টা কোথায়, আমাদের ভয়টা কোথায়? আমাদের ভয়টা হচ্ছে যেই জুলাই সনদ এত বড় আলোচনার মধ্যে দিয়ে, এত লম্বা দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে যেই জুলাই সনদের প্রক্রিয়ায় সংস্কার কমিশন আমাদেরকে নিয়ে গেছে, এই জুলাই সনদের প্রক্রিয়া আদতে বাস্তবায়ন হবে কিনা। এখন আপনি বলতে পারেন আমি কি বিএনপিকে সন্দেহ করছি? আমি বিএনপিকে সন্দেহ করছি না, আমি বাবুল ভাইদেরকে সন্দেহ করতে পারি না, কারণ আমি তো তাদের স্যাক্রিফাইস নিজের চোখে দেখছি। সংকটটা কোথায় জানেন? সংকটটা হচ্ছে আপনি যদি নিজের রাস্তা সোজা না করে, আপনি যদি ওই সংবিধানের মধ্যে দিয়ে আপনি যদি ক্ষমতায়িত হন, ওই সিস্টেম আপনাকে স্বৈরাচার বানাবে। আপনি স্বৈরাচার হইতে চাবেন না, আপনি স্বৈরাচার হইতে চাবেন না। আপনার ইন্টেনশন এরকম না, দ্যাট উই নো ভেরি ওয়েল। তারেক রহমান সাহেবের ইন্টেনশন এরকম না, দ্যাট উই নো ভেরি ওয়েল। জামাত ইসলামের ইন্টেনশন এরকম না, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। বাট দি ফ্যাক্ট ইজ, আপনি যেই জর্জরিত, যেই ঘুণে খাওয়া, যেই মানে পচা গলা যেই সিস্টেম, এই সিস্টেম আপনাকে স্বৈরাচারিতার দিকে নিয়ে যাবে। আপনি যখন এসে দেখবেন যারে আমার কাছে তো এত চমৎকার একটা অস্ত্র আছে, আই ক্যান ফায়ার এভরিওয়ান, আমার কাছে তো এমন একটা অস্ত্র আছে যে আমি চাইলেই তো আমার 300 আসনের মধ্যে 250 আসন আমার দলীয় এমপি, তাহলে ওয়াই নট টু রিমুভ কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ফ্রম দি কনস্টিটিউশন। আপনি ল করবেন, আপনি সিস্টেম করে এখান থেকে বের করে দিবেন। যেমনটা বাবুল ভাই বলছিলেন যে আজকে যদি 3 জোটের রূপরেখা, কালকে যদি আমরা একটা বিরতি নিতে চাই, আমি জাস্ট শেষ কথাটা বলি, কালকে যদি সংবিধানে এসে, কালকে যদি সংসদে এসে যদি কালকে বিএনপি ডিনাই করে, করতেই তো পারে। এখন বিএনপি ডিনাই করলে আপনার কিন্তু বলার সুযোগ থাকবে না, কারণ বিএনপি তো পিপলস উইল, দ্যাট মিনস দি আলটিমেট পিপলস উইল, এই ভোট নিয়েই তো সংসদে যাবে। এই ভোটও কখনো কখনো মানুষকে স্বৈরাচার বানায়। তার মানে কি আমরা ভোটের বিপক্ষে? না, আমরা ভোটের বিপক্ষে না, আমরা এই সিস্টেম রিফর্ম করার পক্ষে। তাহসিন রিয়াজ, আমরা একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল ভাই আলোচনায় ফিরছি। নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, নির্বাচনের জন্য আসলে দলগুলো কতটা প্রস্তুত। আর রিয়াজ যে কথাগুলো বলল যে কেউ স্বৈরাচার হতে না চাইলেও একটি ব্যবস্থা যে আপনাকে হয়তো স্বৈরাচারী জায়গায় নিয়ে যেতে পারে, বিএনপি সেখানে আসলে কতটা সচেতন? শোনেন, আমি বলি, ওই রিয়াজ খুব চমৎকার করে বলেছে, আমিও তার কথা শুনছিলাম, ভালো বলেছে, অনেকগুলো কথা যুক্তিসঙ্গত বলেছে। স্বৈরাচার হওয়া কেউ কাউকে ঠেকাইতে পারে না, এটা মানসিক। হাসিনা স্বৈরাচার যে হয়েছে, কে তাকে স্বৈরাচার হইতে বলছিল? সংবিধান বলেছে? বাংলাদেশের সংবিধান বলেনি তো। আপনি এখন সব আইন করেন, আবার হাসিনাকে যদি কালকে আপনি বসান, তারপর হাসিনা আপনার আইন টাইন কিসের মানলো? আইন তো একটা লিখা, কি বলে, কালো অক্ষরে লেখা একটা শব্দ নাকি? সেই আইন আপনি কতটুকু মানলেন? আইনের ফাঁক আছে, ফোকর আছে, কোনটা নাই, কোথায় ফাঁক নাই?
আইনে আছে প্রত্যক্ষ নাগরিকদের নিরপেক্ষ ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে। প্রত্যক্ষ ভোটে, হ্যাঁ। তো তাই তো উনি করেছেন, রাতের বেলায় করেছেন। তো আপনার এইসব দিয়ে কোনো কিছু হবে না, এগুলো হলো তাত্ত্বিক আলোচনা। আর এত আশঙ্কা প্রকাশ করারও কোনো কারণ আপনার নাই। কি যেন ওই ঘর করা গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, ঠিক আছে, কিন্তু সব সময় ওই সিঁদুরে মেঘ আগুন হয়ে আসে না, কোথাও কোথাও কেন আস্থা আসে না? রাখতে আমি হয়, বলি হ্যাঁ। এই বাংলাদেশে আমরা এগিয়েছি পিছিয়েছি, আমাদের গণতন্ত্রের ধরনটা হ্যাঁ খারাপ হইলেও একটা ছিল, হ্যাঁ এর মধ্যে সামরিক জান্তা হোসেন মোহাম্মদ এরশাদের শাসনও ছিল, কিন্তু এত নিকৃষ্ট শাসন, এত মানবেতর শাসন, এত নিষ্ঠুর শাসন কখনো বাংলাদেশে আসে নাই। আমরা গণতন্ত্র আগা পিছিয়ে, আপনি 91 থেকে যেটা শুরু হয়েছিল 2008 পর্যন্ত যদি ধরে নেই, আমি ছিল তো ভালো মন্দ মিলিয়ে, আমি সেটাই যদি আমি কন্টিনিউ করতে পারতাম তা আমার এত অধপতন হয় না, এত আলোচনারও প্রয়োজন হয় না কিন্তু। এবং গণতন্ত্রের সংজ্ঞার মধ্যেই বলা হয়েছে যে এটা প্র্যাকটিসের মধ্য দিয়ে পরিচালিত হয়। আপনি আইন দিয়ে, কানুন দিয়ে, অবিশ্বাস দিয়ে সবসময়, এই ম্যারাডোনা একটা গোল দিয়ে দিছিল আপনার দিয়া বাম হাত দিয়ে, তার কি আপনি ফুটবল খেলা বন্ধ করে দিচ্ছেন? দেননি তো। ওইটা ম্যারাডোনার দোষ, বাম হাতের দোষ, হাসিনের দোষ, হাসিনে 15 বছর। আপনার এত আতঙ্কিত হবার কোনো কারণ আছে আমি মনে করছি না। আমরা যেটা কনভেনশন করেছি এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। রাজনৈতিক দল বিগত দিনে এটা হয়নি তো। মান্নান ভাইয়ের আলোচনা, আব্দুল জলিলের আলোচনা আমরা দেখিনি, কত আলোচনা দেখেছি। এইবার জাতিসংঘের তারানক অমুক তমুক কত আলোচনা দেখেছি, কিন্তু এইবার আমরা এত সব বিষয়ে আমরা ঐক্যমত্য হয়ে গেছি কেন? ইমাজিনিট, খুব মাইনর বিষয়ে আমরা দ্বিমত পোষণ করেছি, অল্প কয়েকটা ঘটনা, এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক বিষয়। এই যে বিষয়, এবং সালাউদ্দিন সাহেব ওই দিন বলছিলেন আমরা যেটা প্রতিজ্ঞা করেছি, শপথ করেছি, চার্টারে সই করব এবং সংবিধানে যাবে, এইটা আপনার আতঙ্কিত হবার কি কারণ আছে আমি জানি না, কি কারণ আছে আমি এটা মনে করছি না। স্বৈরাচার বাংলাদেশে হাসিনার মতো স্বৈরাচার হাসিনাকেও যদি এখন বসাই দেন তিনি আর হতে পারবেন না, হবেন না। আর একটা সবচেয়ে বড় সিগনিফিক্যান্ট বিষয় দেখেন, এই যে কেয়ারটেকারের যে প্রভিশনটা, এই জায়গাটাতে আমরা একটা চমৎকার ব্যারিকেড তৈরি করে দিছি যে কেউ এটা কেয়ার নিয়ে আর সিনিমিনি খেলতে পারে। এর গঠন প্রক্রিয়া এটাও বিরোধী দল, তৃতীয় বিরোধী দল, আরো যাদেরকে ইনক্লুড করে করা হচ্ছে, এখানে তো কোনো এক পক্ষের তত্ত্বাবধায়ক সরকার হওয়ার সুযোগ নাই। শুধু তাই না, এবং এই কেয়ারটেকারকে আপনি উৎখাত করতে হলে হাসিনা যেমন আইন করে উৎখাত করলো, কারণ নিয়ম করে, আপনি পার্লামেন্ট দিয়েও পারবেন না, সংবিধান দিয়েও পারবেন না, আপনাকে গণভোটও লাগবে। আমি মনে করি আমি সবকিছু এত নেতিবাচকভাবে দেখি না। আমি মনে করি আমার এই এই কেয়ারটেকার প্রভিশনটা যদি আমি রাখছি, তাহলে এবং তার অধীনে যদি আমি 1, 2, 3, 5টা নির্বাচন করে ফেলতে পারি, আই এম শিওর যে আমার উন্নতি হবে, অন্তত অধোগতি হবার কোনোই সুযোগ নেই। আরেকটা হলো, আমার ছোট ভাই বলছে তাহসিন রিয়াজ, তার অনেক কথার সাথে আমি একমত, একটু সত্যার সাথে, যে বিএনপি এটা মেনে নিল কেন? বিএনপি কিন্তু জুলাই ঘোষণার কখনোই বিরোধিতা করে নাই, নেভার এভার, আমি জানি। হ্যাঁ, তবে সংবিধানে এটা সন্নিবেশিত করা হবে কি হবে না সেটা নিয়ে কথা বলেছে, এবং আজ থেকে 2 মাস আগে আমরা সেটা লিখিতভাবে এই সংস্কার কমিশনের প্রধান উপদেষ্টার দপ্তরে আমরা জমা দিয়েছি। অর্থাৎ এটাকে নিয়ে কি নির্বাচন পেয়ে নাকি, আমার ভাইয়েরা যেটা বলে নির্বাচন পাইলে অখুশি হইতে হবে, খুশি হওয়া যাবে না, এরকম একটা বিষয়। এবং রিয়াজ না আরো কেউ মানে বিষয়টা এরকম, হ্যাঁ নির্বাচন তো আমরা কুসুম মানে একসময় বলতে কিসের নির্বাচন, কোনো নির্বাচন হবে না, 5 বছর থাকতে হবে, বিচার হইতে হবে, এইটা হইতে হবে, এইভাবে বলতো। এখন দেখছে গণমানুষের আকাঙ্ক্ষা আছে, এটা বললে প্রিয় হয়ে যায়। এখন বলে না, নির্বাচন তো আমরাও চাই, কুসুম ভাবে চাই, তো এই সংস্কার লাগবে, এই গণপরিষদ লাগবে, এই বিচার লাগবে, এই এটা লাগবে। এখন আর নির্বাচনের বিরোধিতা কয় না আমার ভাইয়েরা। হ্যাঁ, সেটাই বলছি, কারণ গণ আকাঙ্ক্ষার বাইরে আপনি গেলে আপনার আমরা নির্বাচনের পরিবেশ অবশ্যই আমরা খুশি, কারণ এর জন্য আমরা লড়াই করেছি 16 বছর। আপনি কি কারণে করেছেন আমি জানি না। অতএব আমি একটা নির্বাচন, বিএনপি 2001 সালের পর একটা ভালো নির্বাচন পাই নাই, আমি রাতের নির্বাচনের কথা বলি নাই, আমি তুমি ডামিয়ার নির্বাচনের কথা বলি নাই। আমার মনে হচ্ছে নির্বাচনের কথা শুনলে কারা কারা যেন গাত্রদাহ শুরু হয়ে যায়, খিঁচুনি শুরু হয়ে যায়। কি কারণ আমি জানি না। নির্বাচন কি গণতন্ত্রবিধি? নির্বাচন চাওয়াটা কি অপরাধ? আর নির্বাচন দিয়েছে এই কারণে আমি অখুশি হব? কি কারণে আমি অখুশি হব? কারা খুশি হয়? কেন হবে? আমি জুলাই সনদকে স্বাগত জানাই, আমি অবশ্যই নির্বাচনকে আরো বেশি স্বাগত জানাই। বাবুল ভাই, আমি আপনাকে সাভারের বড় সময় রেজাল্ট করি, আপনি শুনছিলেন বাবুল ভাইয়ের কথা। প্রশ্ন হচ্ছে যে আপনার পরিবেশ ঠিক করতে হলে তো রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে। আপনারা যে কাঙ্ক্ষিত নির্বাচনের পরিবেশ চান, সেজন্য তো রাজনৈতিক দলগুলোর সেই কোনো পদক্ষেপ আছে? আপনার কি মনে হয় সারা বাংলাদেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আমরা যে সব অভিযোগ দেখি, সবই তো রাজনৈতিক কর্মীদের কথা আসছে, তাদের নামেই তো অভিযোগ। জি জি, অবশ্যই। ধন্যবাদ।
প্রথম কথা হচ্ছে বাবুল ভাই যে বলছে নির্বাচন দেখলে কেউ কেউ অখুশি, না, নির্বাচন দেখলে সবাই খুশি। বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত একমাত্র নির্বাচনকে ভয় করতে আওয়ামী লীগ, এই জন্যে তারা ভোট দেয়নি, বিনা ভোটেই তারা ছিল এবং 41 পর্যন্ত তারা একটা ডিজাইন করে ফেলেছে আধিপত্যবাদী শক্তির ভারতের হাতে দেশটাকে বন্ধক রেখে। সুতরাং আমরা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নতুন করে স্বাধীন হয় নাই, আধিপত্যবাদী শক্তির কবল থেকেও মুক্তি পেয়েছে। এখন এখানে কথাটা হচ্ছে যে আপনি এই নির্বাচন যে করতেছেন, আসলে নির্বাচনটা যারা বিগত দিনে দিনেরটা রাতে করেছে তারা এখন কোথায় আছে, এটা আপনাকে আগে দেখতে হবে। আমরা যে নির্বাচন দিয়ে একবারে মহাসড়কে পৌঁছে যাচ্ছে, গতকালকে কি বলে প্রধান উপদেষ্টা কি বলেছেন যে আমরা 3টা রেসপন্সিবিলিটি নিয়ে এসেছি। নাম্বার 1 আমাদের এখানে সংস্কার, নাম্বার 2 হচ্ছে ট্রায়াল, নাম্বার 3 ইলেকশন। সুতরাং শেষেরটা আগে দেখে খুশি হয়ে লাভ নেই। ইলেকশন, বাবুল ভাইরা মনে করতেছে যে ইলেকশন একটা হইলেই একটা কিছু হয়ে যাবে। ইলেকশন তো এই যে দেশের জনগণ দুটো জিনিস থেকে মুক্তি চায়, একটি হচ্ছে দুর্নীতি, আরটি হচ্ছে দুঃশাসন। বাংলাদেশ এখন ফ্যাসিবাদীরা জায়গায় জায়গায় বসে আছে, কিন্তু যারা বড় দল বলে নিজেদেরকে মনে করেন, দাবি করেন, তাদের কবলে বাংলাদেশ কিভাবে আছে সেটা দেখতে হবে। এখানে পাথর বাহিনী চলছে, এখানে আজকে আগের থেকে রেট কিন্তু এখন আগের থেকে ডাবল। এখানে আমার দেশ রিপোর্ট করেছে যে আগে যা টাকা দিয়ে হতো তার থেকে বেশি লাগে। পুলিশ প্রশাসন এখানে কি ভূমিকা পালন করছে? আজকের জুলাই বিপ্লবের 1টা বছর হলো, কিন্তু প্রকাশ্য দিবালোকে যারা এতগুলো মানুষকে হত্যা করলো তাদের কোনো বিচার হলো না। আপনি কি নির্বাচন দিয়ে কি মানুষ ধুয়ে পানি খাবে ভাই? না, ওই মায়েদের দরকার হচ্ছে ওই তার খুনিদের বিচার। যেই মা এখনো ভিক্ষা করে, আমার এই নির্বাচন দিয়ে সেই মায়ের কি হবে বলেন ভাই? সেই মায়ের তো কেউ খবর রাখছে না। সে বলছে আমি এখনো অন্যের বাড়িতে কাজ করি, আমার সন্তান একমাত্র উপার্জনক্ষম ছিল, সে শহীদ হয়ে গেছে। সুতরাং নির্বাচন হতে হবে যে মানুষের যে অভিপ্রায়ের জায়গা, মানুষ এখানে দুঃশাসনের কবল থেকে মুক্তি পাচ্ছে। বরং এই সরকার তো দ্রব্যমূল্য যে সেখান থেকে একটা সহনীয় জায়গায় এসছে, অর্থনীতির জায়গায় একটা স্টেবল জায়গায় নিয়ে এসছে, আমেরিকার সাথে শুল্ককে একটা জায়গায় নিয়ে এসছে, এবং শিক্ষা প্রতিষ্ঠান বিগত এই যে আজকে বিএনপি এই বিপ্লব উত্তর নিজেদের হাতে কত লোক নিহত হয়েছে বলুন? শত শত মানুষ নিহত হয়ে গেছে। তাহলে যেই দল তার নিজের কর্মীকে করতে পারে না, নিরাপত্তা দিতে দেবে, সে মানুষকে কিভাবে দেবে? সুতরাং আমাদের বক্তব্য কিন্তু এই যে আজকে পাথর দিয়ে মানুষ মারার পর আমরা রাস্তায় নামছি কেন? তারা বলছে যে এটা তো আমাদের দলের কর্মী, আমরা বলছি না, নিজের দলের কর্মী হলে যেভাবে সেভাবে মারা যাবে না। আমরা এই জন্য নেমেছি। আমরা বলেছি যে খুনি, যে সন্ত্রাসী, যে ধর্ষক, যে চাঁদাবাজ, যে দুর্নীতিবাজ, তাকে সেইভাবে ট্রিট করতে হবে ভাই। এই রকম অভ্যুত্থানের বাংলাদেশ কিন্তু আমরা চাচ্ছি। সুতরাং ইলেকশন হইলেই আমার চরিত্র অনেক বেশি পরিশুদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি ভাই সংস্কার টংস্কার কাগজপত্র এগুলো যেগুলো আছে, বরং আপনাকে রাজনীতিবিদদের সংস্কার করতে হবে, মনের সংস্কার করতে হবে। এই জন্য আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের 19 তারিখের মহাসমাবেশে তিনি একটা কথা বলেছেন যে আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে এই অভ্যুত্থানে আমরা একবার বিজয়ী হয়েছি, এখন আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয়ী হব। আপনি যে দুর্নীতি করবে তাকে রাজনীতি থেকে আপনাকে বাহির করে দিতে। সুতরাং আপনি শুধু মানে দুর্নীতি চাঁদাবাজি করলে তাকে বহিষ্কার করে দেবেন আর বলবেন আমরা বড় দল এই জন্য এগুলো হচ্ছে না, এটা হয় না। আপনি হত্যা, রাহাজানি, খুন খারাপি, ফেসিবাদী আচরণ যেগুলো আগে হতো, আমি বড় দল এই জন্য আমি যা ইচ্ছা তাই করবো না, এটা হবে না। বরং এখানে জনগণের প্রত্যাশার জায়গা বৈষম্যের বিরুদ্ধে একটাই ছিল, সেটি হচ্ছে আমি ছোট কে বড় এটা না, রেসপেক্ট টু ইচ আদার থাকতে হবে। আমরা সবার প্রতি সহমত সহমর্মিতা থাকতে হবে। বিগত দিনে ক্যাম্পাসগুলোতে কি হয়েছে, কিন্তু ইউনূস সরকারের এই পিরিয়ডে ক্যাম্পাসে তো সেই হানাহানি মারামারি এইভাবে হয় নাই। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি এসে গেলেই কি হয়ে যাবে আর আমি আসলেই কি হবে, এটা কিন্তু আমি শুধু টকশোতে বললে হবে না, বরং পাবলিক জাস্টিফাই সেই জায়গাটিকে আমরা দেখতে চাই। সে অভিপ্রায় আমি আপনার কাছে আবার আসবো। তাহসিন রিয়াজ, যেটি নিয়ে আলোচনা করছি, আমরা যে নির্বাচন প্রসঙ্গে আসি, বলা হচ্ছে যে নির্বাচনের যে এই অবস্থায় নির্বাচনে যাওয়া নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব আছে, পরিবেশ নিয়ে কথা হচ্ছে, নানা বিষয় নিয়ে সামনে এসেছে। আপনার কি মনে হয় যে নির্বাচন বা সুষ্ঠু নির্বাচন একটি ভালো ভোট, যেটি মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে সন্তানদের সাথে নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া যাবে, সেরকম একটা উৎসব পরিবেশের জন্য যতটুকুন প্রস্তুতি দরকার তার আসলে কতটুকুন হয়েছে? আচ্ছা দেখেন, আমি এটাকে দুইটা দিকে দেখি আর কি। আমি আমাদের তো আসলে মানে আমরা যেভাবে করে পুরো ন্যাশনকে এতদিন ধরে দেখছি,
এটা তো কোনো মডেল ছিল না, কোনো প্র্যাকটিসেবল বা ফলোয়িং কোনো এক্সাম্পল আমাদের কাছে কিন্তু নাই। আমরা যদি আজকের রাষ্ট্রের দিকে তাকাই, আমরা রাষ্ট্রের সীমাবদ্ধতার দিকে সবচেয়ে বড় যে সীমাবদ্ধতা আমরা দেখি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত এই রাষ্ট্রের চরম ব্যর্থতা হচ্ছে, এখন পর্যন্ত এই রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করতে পারেনি। এটা আমাদের ধারণা। এটা কেমন দেখেন, আপনি এখন পর্যন্ত আপনি প্রপারলি কোনো এমার্জেন্সি সিচুয়েশন আপনি রেসপন্স পাচ্ছেন না। আপনি এখনও দেখেন যে চারপাশে আমাদের সোসাইটিতে যদি আপনি দেখেন যে প্রচণ্ড রকম মানে অরাজকতা আছে। কাজেই দেখেন, মানে আমি খুশিতে গদগদ হইতে চাই না, এই জন্য গদগদ হইতে চাই না যে এই সরকারের মানে স্পেসিফিক কিছু ডিউটি ছিল। স্পেসিফিক ডিউটির মধ্যে একটা সবচেয়ে বড় যে ডিউটিটা ছিল, সেই ডিউটিটা ছিল আপনি দেশের মানুষকে আস্থায় ফিরাবেন। দেশের মানুষ এটা ভাবা শুরু করবে যে এখন আমার আর লাইফের রিস্ক নাই। দেশের মানুষ এটা ভাবা শুরু করবে যে না, এখন আমি আসলে মানে সরকার এখন যে সরকার ব্যবস্থা আছে, এই সরকার ব্যবস্থাটা অ্যাটলিস্ট আমার জীবনে নিরাপত্তা দিতে পারতেছে। আমার কাছে এখন পর্যন্ত মনে হয় যে রাষ্ট্র এই জায়গাটাতে মানে ফাংশনালিটির জায়গায় এখন পর্যন্ত খুব পোর একটা জায়গায় আছে। এখন এইরকম একটা মানে ভঙ্গুর একটা সিস্টেম দিয়ে ইলেকশনের দিকে আপনি যখন এগোবেন, আমি জানি না মানে আজকে যদি বিএনপির দিকে তাকাই, বিএনপি যেটা করে সেটা হচ্ছে যে বড় দলের দোহাই দিয়ে তারা কিন্তু দেখেন আপনি যে সবগুলো সিচুয়েশনকে ট্যাকেল করতেছে। যে বড় দল এটা হয় আমি রিমুভ করলাম, বড় দল এটা হয় আচ্ছা তো বড় দলে তো ঝামেলা হয় আমি রিমুভ করলাম। ইলেকশনের ক্ষেত্রে যখন আমি দেখব যে বরিশালের কোনো কেন্দ্র দখল করতেছে, ইলেকশনের ক্ষেত্রে আমি যখন দেখব বাউফলের কোনো কেন্দ্র দখল হচ্ছে, ইলেকশনের ক্ষেত্রে আমি যখন দেখব ফরিদপুরের কোনো কেন্দ্র দখল হচ্ছে, আমি জানি না যে তখন আপনি এই দোহাই দিয়ে কতটুকু পার পাইতে পারবেন। বা এই দোহাই দিলে দিন শেষে আজকের যে স্বপ্নটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে দেখাইতেছেন যে আমরা এমন একটা ইলেকশন করব, বাচ্চা পোলাপান রে হাতে নিয়ে দইরা তুমি মুড়ি খাওয়াইতে খাওয়াইতে ইলেকশন কমিশনের ইলেকশনের ভোট কেন্দ্রে নিয়ে যাবা, খুবই উৎসব মুখর একটা পরিবেশ হবে। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন রিফর্ম করতে পারছেন নাকি? আপনি তো পারেন নাই। আপনি কেন এই স্বপ্ন দেখাচ্ছেন মানুষকে? আমার কাছে মনে হয় এটা সমীচীন না। কাজেই আমার কাছে আমি যেটা এখন দেখেন, আপনি বলতে পারেন তাহলে এটা ফেব্রুয়ারির মধ্যে সম্ভব কিনা? ফেব্রুয়ারির মধ্যে সম্ভব। এখন হয়তো বাবুল ভাই বলতে পারেন যে তার মানে তুমি কি কথা বলে এটা বুঝাইতে চাইতেছো যে যেহেতু এটা মানে সুযোগ মানে এখনো হয় নাই, তাহলে এখন ইলেকশন 26 সালের বাইর করে এটা 27 সালে নিয়ে যায়। আমি এটা বলতে চাইতেছি না। আমি বলতে চাইতেছি যে টেক প্রপার মেজার। আপনার হাতে আজকে থেকে যদি আপনি স্টেপ নেন, মানে আপনার কাছে তো অপশন আছে, সময় আছে, সুযোগ আছে, আপনি সেই জায়গাটাতে রাষ্ট্রকে চাইলে আপনি নিয়ে যেতে পারেন। রাষ্ট্রের অন্যান্য দলগুলোকে, ছোট দল বড় দল সবাইকে এই কনফিডেন্সটা আপনার দিতে হবে যে এই ছোট দলের যেই একটা আসন, যেই আসনের প্রার্থীকে আপনি চিনেন না, সেই প্রার্থী মানে এই অচেনা প্রার্থীর নিরাপত্তা আপনি দিতে পারবেন। এই কনফিডেন্স যদি আপনি দিতে পারেন, ইলেকশন ভালো হবে। আদারওয়াইজ ওই যে যারা খুব হোমরা চোমরা প্রার্থী, মানে লোকজন জানে, যেমন নূর ভাইকে তার এলাকায় পিটানো হয়েছে, নূর ভাইকে সবাই চিনে, নূর ভাই ইনস্ট্যান্ট লাইভ আইসা বলছে আমার লোকজন পিটাইতেছে, আপনারা রেসপন্স করছেন বিকজ অফ ওয়াই? বিকজ আপনি নূর ভাইকে চিনেন। এখন যেই রহিম ভাইকে আপনি চিনেন না, সেই রহিম ভাইয়ের ভোটের সিকিউরিটি কে দিবে? ওই রহিম ভাই লাইভ আসলে তো আপনি কভার করবেন না তাকে, কারণ ওকে তো চিনেন না আপনি। কাজেই ওই রহিম ভাইয়ের যে ভোট, সেই রহিম ভাইয়ের 5টা ভোট হইতে পারে। এই 5টা ভোটের সিকিউরিটি যদি আপনি ইনশোর করতে পারেন, তাইলে আপনি নির্বাচনের দিকে আগান। আমাদের কোনো দ্বিমত নেই নির্বাচন নিয়ে। যেটা ভাই বলতেছিলেন, বাবুল ভাই বলতেছিলেন যে অনেকে নির্বাচনের বিরোধী। দেখেন, নির্বাচনের বিরোধিতা আমার মনে হয় না বাংলাদেশে। আমি এই প্রক্রিয়াটা আপনাকে বলতেছিলাম, বাংলাদেশে যে ডিবেটটা এতদিন ধরে চলছে, সেই ডিবেটটা নির্বাচনের প্রক্রিয়া নিয়ে এই ডিবেটটা চলছে। এই ডিবেটটা নির্বাচনের সময় কেমন হবে, ওই সময় আইন শৃঙ্খলা বাহিনী কেমনভাবে ফাংশন করবে, ওই সময় ডিসিএসপিরা কি ধরনের ভূমিকা পালন করবে, ওই সময়টাতে আপনার থানার ওসি, যেই থানার ওসি এখন আপনি কথা বললে উঠে কথা বললে বসে, এই ওসিরা পক্ষপাত দুষ্ট আচরণ আপনার পক্ষে দাঁড়ায় করবে না। এই নিশ্চয়তা আপনাকে ইনশোর করে ইলেকশনের দিকে আগাইতে হবে। যদি এই জায়গাটাতে আপনি এই কনফিডেন্সের জায়গায় না নিয়ে আসেন মানুষকে, তাহলে দিন শেষে যেটা হবে সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা বড় রকম আনডেমোক্রেটিক যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের ভেতর দিয়ে যে ডিসস্যাটিসফ্যাকশনটা আসে, ওই ডিসস্যাটিসফ্যাকশন আপনি দিতে পারবেন। এটা কারোর জন্য ভালো না, এটা কারোর জন্যই ভালো হবে না। দেখেন, আরেকটা ব্যাপার আমি একটু বলি, আরেকটা বিরতি নিতে চাই, যে আরেকটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরে আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি। আমরা এবার রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতি বা বিভিন্ন সময় নির্বাচনকে কেন্দ্র করে জোট মহাজোট আমরা দেখেছি, পক্ষ প্রতিপক্ষ অনেক আছে। এবারের আলোচনায়, বিশেষ করে সংস্কার কমিশনের আলোচনার মধ্যে কিন্তু বিষয়গুলো যে মতপার্থক্য, তা দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়েছে, সেখানে ইসলামপন্থী একটি মোর্চা বা সে ধরনের কোনো একটি আঙ্গিকে
আলাদা কোনো রাজনৈতিক জোটের আত্মপ্রকাশের একটি সম্ভাবনা তৈরি হয়েছে কিনা? না, হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মীয় উন্মাদনার ভিত্তিতে কখনো ভোট দেয় না। এটা ইন্ডিয়া না, যে উগ্র সাম্প্রদায়িক জাতীয়তাবাদ বা বিজেপি হিন্দুত্ববাদ, এই রাজনীতি বাংলাদেশে কখনো এটা হয়নি। আর এটা রাজনীতির প্রতিদ্বন্দ্বের জোটও এইভাবে হওয়া উচিত না। আসলে রাজনীতি ধর্মীয় ইসের ভিত্তিতে বা ধর্মের ভিত্তিতে রাজনীতি এটা হওয়া উচিত না, আমি সেটা মনে করছি না, সেটা ইফেক্টিভ হবে না। আর সমস্ত ধর্মীয় দল একটা জোটে গিয়ে ফিরবে, এটাও চিন্তা করবার কোনো কারণ আছে বলে মনে করছি না আমি। যাই হোক, আর জোট মহাজোট এগুলো তো আমাদের রাজনীতির অংশ, এটাকে নেতিবাচক ভাবে দেখবারও কোনো সুযোগ নাই। তারাও করতেও পারে, দেখা যাবে যে মানুষ সেটা কোনভাবে গ্রহণ করে। আমি অতীতের হিস্ট্রিটা বললাম। আর এখন যেটা বলছি, আমাদের ভাইরা, রেজাউল ভাই যেটা বললেন যে কি, যে মানে বাবুল ভাইরে মনে করছে নির্বাচন হইলেই কি নাকি হয়ে যাবে, ক্ষমতায় চলে যাবে। হ্যাঁ, আরে ভাই আপনি কেন মনে করেন না এটা? আপনার এই দুর্বলতা কেন যে মানুষ আপনি কি হবেন না? আমরা তো কখনো এটা বলি না যে নির্বাচন হলেই আমরা কালকে ক্ষমতায় চলে যাচ্ছি। আমরা নির্বাচনের কথাটা বলেছি, এটা বলা অপরাধ না। আপনি দেখেন, মানে এই পাথর দিয়ে মানুষ হত্যা একটা ঘটনা, প্রথম দিনই বিএনপি চাঁদাবাজ পাথর দিয়ে মানুষ হত্যা করলো রাতের বেলায়। মনে হইলো যে 2 দিন আগে একটা ব্লু প্রিন্ট হলে হলে সাধারণ ছাত্র ব্যানার দিয়ে, যারা সাধারণ ছাত্র তাই শিবির। এবং প্রমাণ দেখেন, এই যে এই যে এই যে এই যে পত্রিকা দেখাইতেছি, রাজনীতিমুক্ত ক্যাম্পাসা মুনতাসির তিতুমির কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি হইল। কি বলবেন আপনি বলেন? প্রত্যেকটা এই যে খালি এত আন্দোলন করেছি, এত মজলুম আমরা দীর্ঘকাল, হাসিনা 1 সপ্তাহ যাইতে পারে নাই। জামাতের আমির কি দখল, সমস্ত দখল চাঁদাবাজ বানাই দিল বিএনপির, এমন ভাবে ভাবখানে এমন আমাগর দলের সব চাঁদাবাজ আর জাহান্নামী লোক, সব ভালো কোনো লোক নাই। আরে ভাই, ভালো যদি না থাকে এতদিন কি কারণে আপনারা আমার সাথে থাকলেন? কি কারণে আমার মার্কা দিয়ে আপনি ইলেকশন করলেন? হ্যাঁ বলেন, কি কারণে জোট করেছিলেন? কি কারণে আমার সাথে মন্ত্রী হইলেন? হ্যাঁ, আমার বিপদের দিনে 10ই অক্টোবর আমার ভাইরা কি সুন্দর আলোচনা করে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে 23 সালে, হ্যাঁ 28 অক্টোবর একেবারে সুবোধ বালকের মতো আসরের নামাজের আগেই শান্তিপূর্ণ সমাবেশ করে ঘরে ফিরে যায়। আর আমার এখানে হাজার হাজার লক্ষ লক্ষ রাউন্ড টিয়ার গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, তারা যদি আমাদের ফাঁসে দাঁড়াইতো, আমি মনে করি ওই সময় হাসিনের পতন হয়ে যাইতে পারতো। আচ্ছা, আপনার দলের তো খালি বিএনপির চাঁদাবাজ বানাই দিলেন 1 সপ্তাহের মধ্যেই। মনে করলো যে আওয়ামী লীগ তো শেষ, এইবার বিএনপির বোতলে ভরে দেবো, তাইলে তো আমাকে ওই দুনিয়া। আরে ভাই, আমরা কেন হব? আপনি হন না কেন? আমি তো বলছি বরং আপনি নির্বাচন হলে কিছু হবেন না, এই আতঙ্ক থেকে আপনি এখন নির্বাচনের বিরোধিতা ছলে বলে কৌশলে এইটা লাগবে ওইটা লাগবে, হ্যাঁ মোয়াই যাওয়া বালকের মতো, আব্বা এইটা খাবো ওইটা খাবো ওইটা খাবো, কেলা কিনে খাবো, কেলা দেওয়ার পরে কেলা সিলে দাও, বলে সিলে দিলে কেন বুঝাই দাও, এরকম একটা বাস্তবতা। মানে নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য কি কারণে? আমি মনে করছি নির্বাচন যদি হয়, বাংলাদেশে অবশ্যই চাঁদাবাজি হচ্ছে। কে চাঁদাবাজি করে না? করছে তো। এইটা এই দুর্বল সরকারের পক্ষে দিন যত যাবে আরো খারাপ হবে অবস্থা। নির্বাচন হয়ে জামাত যদি ক্ষমতায় যায়, আমি বিশ্বাস করি 1 মাসের ভিতরে এই পরিস্থিতি কমে যাবে। বিএনপি যদি ক্ষমতায় যায় অবশ্যই কমে যাবে, আমি মনে করছি। কিন্তু একবার চাঁদা আপনি উৎখাত করে দিতে পারবেন না। এই যে দেখেন কত জামাতের চাঁদাবাজি আর দখলের খবর, শত শত। প্রথম আলো সহ সমস্ত পত্রিকায় নাটোরের চাঁদা না দেয় 10 দোকানে তালা, জামাত নেতা সহ গ্রেপ্তার 4। কয়জনরে বহিষ্কার করছে? সমস্ত লোক জান্নাতি, কেউ চাঁদাবাজি করে না। সব মাসে গু খায়, বিএনপির একার দোষ। আমি চাঁদাবাজিকে ওন করি না। উনরা প্রবলেম হলো কি, উনাদের সব বেচতে চলে যাবে, কেউ খারাপ লোক নাই, আমি সেটা মনে করি না। আমার দলে খারাপ লোক ঢুকছে, অবশ্যই ঢুকছে, এবং থাকতে পারে। লক্ষ লক্ষ কর্মী, আমার কোটি সমর্থক এইখানে, অবশ্যই এগুলোকে আমি ওন করি না। বাংলাদেশের রাজনীতির পরিবর্তনটা কি? জামাত যেমন এখনো স্বীকার করে না, আওয়ামী লীগও তাই করতো না। তাগো দলে কোনো খারাপ লোক নাই, আওয়ামী লীগের ভাষা অনুযায়ী জামাতেরও কোনো খারাপ লোক নাই, অথচ প্রতিনিয়ত চাঁদাবাজি, রেপ, ধর্ষণ, দখল অভাব নাই। আপনি দেখেন না, গুগলে সার্চ দেন, খালি বিএনপি বলে চাঁদাবাজি করে। এটা ব্র্যান্ডিং করা শুরু করছে প্রথম থেকে। আর এনসিপির কথা আমি বললাম না, হ্যাঁ তারা আমাদের ছোট ভাই, আন্দোলন নতুন দল। আমি শুধু জামাতের টুক বললাম। এটাই আমার বক্তব্য যে প্লিজ ভাই, এটা করে আপনি মনে করছেন যে আপনি ডিসি ফিট করছেন, এসপি ফিট করছেন, ভোট আছে 5%, ক্ষমতার ভাগ খাইতেছেন 50%। এই খাওয়া যদি বন্ধ হয়ে যায় নির্বাচন হলে, আতঙ্কের জায়গা আসলে ওইটা। জি, শহীদুল ইসলাম বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আপনি শুনলেন বাধাগ্রস্ত করতে বা আতঙ্কের জায়গা কোথায়, কেন? না 7 দিনের মধ্যে নৌকা ধানের শীষ 2 সাপের এক বিষ। এগুলো আপনারা বানানো জিনিস বলেছেন। ভাই আর আমরা একসাথে জেলখানায় ছিলাম, এখন সব ভুলে গেছি আর কি। আমি ওই সুতরাং ওই যে ভারতের বয়ানটা যে বিএনপি নিয়ে আসছে, এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক। রাজাকারের বয়ান
রাজাকারের এই বয়ান, ভাই। তারপরে দিয়ে হচ্ছে রেজাউল ভাই, এই সব বয়ান আমি কিন্তু- বেশি বলবেন। না না এই যে, ভারতকে কি আরে কইছেন ভাই, শুনি এর- শুনে দেখাই ভারতকে অখুশি করব না, এই জন্যে- ভারতের মনে না, না, কষ্ট দিব না, এই জন্য- দুঃখ লাগে, না, না। আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছি, না না এই জন্য আওয়ামী লীগের কষ্ট এই জন্য দিব না। বাবুল ভাইদের এটা যেটা সেটা হচ্ছে বলেন। বাবুল ভাই এই জায়গায় আসেন যে সন্ত্রাসী যে সে সন্ত্রাসী, একদম যে চাঁদাবাজ সে চাঁদাবাজ। একদম সুতরাং এটা জামাত আর বিএনপির ইস্যু বানাবে না। না আপনি তো অপরাধী বলছেন। কোনো এটা দল নেই। আমরা মনে করি মানুষ কিন্তু ভুলে উঠতে না। আপনি দুই একটা ঘটনা নিয়ে এসে আপনার তো 7,000 লোক আপনি বহিষ্কার করছেন জানা, না, আমি অন করি। অবশ্যই আপনি যদি সুতরাং- করতেন না, না, 500 করতে না না পারতেন। সুতরাং স্বীকার হয়েছে, রেজাউল ভাই, আমাদের- এর মাঝখান দিয়ে পেশিবাদের উত্থান অবশ্যই হবে। রেজাউল ভাই। কিন্তু সেই ভাষাটা যেন ভাই আমরা কেউ ইউজ না করি, একদম সেটার ব্যাপারে আমরা কমিটি। কিন্তু আপনারা দেখেন যে আমরা এই মিটফোর্ডের ঘটনায় যখন আমরা প্রতিবাদ করলাম, আজ পর্যন্ত আমি আজকেও প্রেস ক্লাবে দাঁড়িয়ে আপনাদের মিছিল দেখলাম, সেখানে আপনারা এনসিপি গেল কই, জামাত এগুলোর বিরুদ্ধে মিছিল করেন। কেন করেন ভাই? আমরা একসাথেই তো ছিলাম, আমরা একসাথেই তো লড়াই করেছি। আপনি যদি এতই বড় উদার হন, মহান হন, দেশের ক্ষমতার সবচেয়ে বড় হন, তাহলে আপনাকে রেসপেক্ট টু ইচ আদারের জায়গায় আসতে হবে। আপনি কেন দমন নিপীড়নের জায়গায় যাবেন? আপনি কেন সেই ফ্যাসিবাদী ভাষায় যাবেন? আপনি কেন অহংকারের রাজনীতি করবেন? আমরা সেটা দেখতে চাই। আমরা চাই সহনশীলতা, আমরা চাই সবাই এখানে রাজনীতি করবে। আওয়ামী লীগ শুধু একদলীয় শাসন কায়েম করেছে, সেই পথ ধরে যারাই অগ্রসর হবে, সেটা যদি জামাত হয়, সেটা যদি এনসিপি হয়, সেটা যদি বিএনপি হয়, তাহলে তাদের পতন একই পদ্ধতিতে কিন্তু হবে। সুতরাং আমাদের ওই জায়গাটাকে অন করে আমরা চাই সহনশীলতার রাজনীতি, আমরা চাই উদারতার রাজনীতি, আমরা চাই জনগণের জন্য রাজনীতি, যেটা আমাদের ভাষায় সেটা যেন আমাদের বাস্তবায় হয়। আমরা সেই জায়গাটাকে বিনির্মাণ করি। থ্যাংক ইউ। আমি একটু রেজাউল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পজিটিভলি বলি। জি। রেজাউল ভাই যেটা বলেছে খুব চমৎকার কথা বলেছে। এখন আমি খুব অন করি, এটা আমি আশা করছিলাম। ওই যে বললো না জেলখানায় ছিলাম, কত নির্যাতিত হয়েছি, সত্যি কথা। একসাথে আমাদের এত ব্যায়াম লোকের করতাম। ফাঁসি হয়ে গেছে। এই বিভেদটা দেখেন, আমি আজকে কিন্তু একবারও চাঁদাবাদের কথা বলি নাই আগে, আমার ভাই কিন্তু আগে তুলছে। এটা আমি চাই না, সত্যিকার অর্থে এই তিক্ততা আমি চাই না। বিশ্বাস করেন, আমাদেরকে চাঁদাবাজ বানাই দিছে এক সপ্তাহের মধ্যে, ইভেন ফ্রম টপ টু বটম। এই যে ইন্ডিয়ার বিরুদ্ধে দেখেন ওনরা কি কথা বলছে আর আমরা কি বলছি বলেন। ইন্ডিয়া কষ্ট পায়, এটা বলেন নাই ওনরা, বলেছেন তো। আপনি যদি- তারপরে আপনি যদি আমাকে ইন্ডিয়ার দালাল ফেসবুকে- বানাই দেন। আপনি যদি ফেসবুকের ভাষাকে না, নিয়ে না, না, যদি না, justify আমির করেন, বলছে। না, এটা হবে না। আরে ভাই, আমির আপনি বলছে। আমির কোথায় কি বলছে সেটা তো এই যে বক্তব্য তো আমরা ছিলাম। এই যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা যাই না, যাই দিন। আওয়ামী লীগকে সাধারণ 4 ঘোষণা সেপ্টেম্বর করছেন। যাই যাই দিন। তিনি বলেছেন না না, ভাই। তিনি বলেছেন যে আওয়ামী লীগ যেইভাবে আমাদের উপরে নির্যাতন চালিয়েছে, ভারত কষ্ট আমরা পায়। সেই পদ্ধতিতে যাব না ভাই। ভারত কষ্ট পায়, না, এরকম না, কিছু না। করব না। তাহলে এবং 18 আপনি তারিখ যদি- অগাস্টের 5 তারিখে আপনি পতন যদি বাবুল ভাই হয়েছে। ফেসবুকের আগস্টের ভাষাটাকে 5 নিয়ে- ভাই এই না, বক্তৃতার আমি- অডিও let me ভিডিও finish। আছে, ভিডিও আছে। না, না, আমি আপনি বলি আমার যে- সাথে এটা চ্যালেঞ্জ আপনি- করেন না। আমি যদি ফেসবুকের ভাষাটাকে নিয়ে যদি ফেসবুক না তো। বিবেকদের জায়গা তৈরি করেন, তাহলে ভাই ভাই আপনি ভাই সেটা ভাই হবে না ভাই। আপনি শুনেই সেটা বক্তৃতাটা, হবে না তাহলে। জামাত আমিরের বক্তৃতাটা শুনেবো 17 তারিখে আমি অগস্টে। বলতেছি সেই মিটিং এর ভিক্ষার ঝুলিও বিএনপি দখল করে ফেলছে। সেই জায়গা আমরা ভিক্ষার থালাও নাকি বিএনপি দখল করে ফেলছে 18 তারিখে। 5 তারিখ হাসিনার পতন হয়েছে। এটা কি দায়িত্বশীল বক্তব্য? নৌকা ধানের শীষ, 2 সাপের এক বিষ। এটা কে দিয়েছে? আপনাদের তৈরি করা স্লোগান। আপনি বললেন আজকে আপনারা স্লোগানের এখন কথা, সারা দেশে আমার গলা বসা। আপনারা এখনো 1 সারা ঘন্টা স্লোগান দেশে দিছি। শোনেন এইভাবে রেজাউল আমাদের ভাই, বিরুদ্ধে মিছিল করছেন। রেজাউল ভাই, আপনাদের নেতৃত্বের পর্যায় থেকে রেজাউল বিরোধিতা ভাই, করছেন। রেজাউল ভাই। আপনারা বলতেছেন জামাতকে জাহান্নাম পর্যন্ত তারা করবে। না, না। এটাই ফেসিবাদী শোনেন, ভাষা শোনেন। ভাই। আপনারা- এটা আপনাদের বদলাতে না, না, হবে। না, না। এটা যদি না করেন তাহলে ভাই এই আওয়ামী লীগের পরিণতিটা আমার ক্ষেত্রে একই হবে। ভাই, আমি ভাই। বলছি যে নীতি ভাই উত্তেজিত হবেন সবার না, জন্য। আমার কথাটা শুনেন। আমরা এই বিভেদ তিক্ততা চাই না। অবশ্যই এই আপনি জায়গায় আসেন। স্লোগানের কথাটা বললেন, এখনো আমার স্লোগান গলা দিচ্ছেন বসা। আপনারা আমি আমাদের নিজে 1 ঘন্টা কমপক্ষে স্লোগান দিচ্ছি, 1 ঘন্টা। একবারও কোনো বিদ্বেষপূর্ণ আওয়ামী ফ্যাসিবাদের বাইরে সেটা- বা আমার দলের ইসের বাইরে আমরা বলি নাই। সেজন্য তো আমরা এখন কোথায় আপনি কে আছেন। কি কোন ছেলে এবং যারা মেইন স্ট্রিম, আমরা কিন্তু এই মহাসচিবের বক্তব্য শুনেন, আমার চেয়ারম্যানের বক্তব্য শুনেন, ফ্রম টিল ম্যাডামের বক্তব্য শুনেন, একটা ফার্স্ট কথা কেউ বলতে পারবে কিনা? বাবুল ভাইরা শুধু আপনার চাচ্ছেন না- নেতারা বাবুল ভাই শুধু চাচ্ছেন হচ্ছে একটা ইলেকশন, কিন্তু না, আপনি না, খালি না, না, election চাই না, আপনি এর সাথে এই যে যেটি- বিশ্ববিদ্যালয়ের ইলেকশন চাচ্ছেন না, আচ্ছা রিয়াজকে দেন। সেটার বিরোধিতা করছেন কেন? রেজাউল ভাই, আমি কোনো বিরোধিতা করি আপনাকে না। অসংখ্য ধন্যবাদ। না, তাহসিন না, রিয়াজ, না, আমরা আলোচনা election শেষ করব, হবে। শেষ দিকে আপনি চলে এসেছি। স্থানীয় নির্বাচনের বিরোধিতা রাজনীতি করেন নিয়ে কেন? কথা স্থানীয় হচ্ছিল, এই যে নির্বাচন হোক। বিদ্বেষ বা হিংসা, স্থানীয় কাদা নির্বাচনের ছোড়াছুড়ি, বিরোধিতা বাবুল ভাই করেন কেন? বিষয়গুলো অবশ্যই এই নির্বাচন, কিন্তু নির্বাচনকে আপনারা মনে সামনে করেন রেখে এর যে এই প্রবণতাও ইলেকশনটা হওয়ার পরে সব বেড়ে হবে। যাচ্ছে। আমি একটু এটা প্রশ্ন কি শুনি। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতেই কি আবার সবাই মনোনিবেশ করছে কিনা? না, মনোনিবেশ দেখেন, আমরা একটা কথা খুব শক্তভাবে বলেছি
আমি এটা একাধিক জায়গায় খুবই শক্তভাবে বলেছি যে আগামী বাংলাদেশে অ্যাটলিস্ট আমরা কাউকে ফ্যাসিবাদ হইতে দিব না, এটা আমরা হইতে দিব না অবশ্যই। এবং আমি এটা বিশ্বাস করি যারাই ফ্যাসিবাদ